হ্যালো ডিয়ার মাই স্টুডেন্ট, লেসন প্ল্যানার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আর আমি তোমাদের সুজয় স্যার। আমি আজ পড়াবো আঞ্চলিক ভূগোল। তোমাদের একদিন প্রাকৃতিক ভূগোল, একদিন আঞ্চলিক ভূগোল। আগের দিন মানে গত ক্লাসে হয়েছিল আমাদের ভূগোলের যে নদীর ক্ষয়কার্য। আর আজকে আবার আঞ্চলিক ভূগোলে নিয়ে আসলাম হচ্ছে ভারতের ভূপ্রকৃতি। আগে একটা ভূপ্রকৃতি হয়েছে হিমালয় পার্বত্য অঞ্চল, উত্তর পূর্বাঞ্চল। আর আজকে হবে হচ্ছে ভারতের ভূপ্রকৃতির সমভূমি এবং মালভূমি। মালভূমি সবটা না, মালভূমির হচ্ছে দক্ষিণ ভারতের যে উপদ্বীপীয় মালভূমি সেটা হবে। যাই হোক, আজকে আমি তোমাদের শুরু করছি ভারতের আঞ্চলিক ভূগোলের এই সমভূমি এবং মালভূমির চ্যাপ্টার। সবার আগে বলে নিই, ভারতবর্ষের সবচেয়ে বেশি স্থান জুড়ে আছে কিন্তু এই সমভূমি অঞ্চল। মানে সমভূমি অঞ্চলের ভূমিকা সবচেয়ে বেশি। তার কারণ হচ্ছে এই সমভূমি অঞ্চলটা ভারতের এই পোর্শনের টোটাল অঞ্চল জুড়ে প্রচুর মানুষ কিন্তু এখানে বাস করে, বা ভারতের বেশিরভাগ মানুষই সমভূমি অঞ্চলে থাকে। এবং সমভূমি অঞ্চলটা অনেকটাই গুরুত্বপূর্ণ, এবং সব অঞ্চলই গুরুত্বপূর্ণ, কিন্তু সমভূমি অঞ্চলটা একটু বেশি জনসংখ্যা, সমভূমি অঞ্চলে মানুষজন থাকে বেশি, সবকিছু দিয়েই সমভূমি অঞ্চলের গুরুত্বটা বলি। আগে একটু সমভূমির ইতিহাসটা পড়ে নিই। আসলে তোমরা তো জানো এই জায়গাটা, এই এই জায়গা, এগুলো হচ্ছে হিমালয় পার্বত্য অঞ্চল। আর এখানে এরকম জায়গার নিচ বরাবর উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। তার মাঝখানের, আর এই জায়গাটা মধ্য ভারতের উচ্চভূমি, তার মাঝখানের এই টোটাল অঞ্চলটাই মানে সমভূমি অঞ্চলের মধ্যে পড়ে। সমভূমি অঞ্চলটা কেন? যখন উপদ্বীপীয় মালভূমি তৈরি হয়েছিল এবং তার আগে তারপরে হিমালয় পার্বত্য অঞ্চল তৈরি হয়েছে এই অঞ্চলে, মাঝখানের অঞ্চলটা অবনমিত অঞ্চল ছিল। কিরকম অবনমিত অঞ্চল? যদি আমি এরকম মনে করি, এরকম অঞ্চলটা, এটা উত্তর দিক, এটা হচ্ছে দক্ষিণ দিক, এটা উপদ্বীপীয় ভারত, উপদ্বীপীয় ভারত, আর এটা উত্তরে হিমালয়। এই জায়গায় হিমালয় পার্বত্য অঞ্চল, হিমালয় শিবালিক শেষ, এখানে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, ফ্ল্যাট এরিয়া, এরকম টেবিলের মতো ভূমিরূপ, ঠিক আছে, এরকম ফ্ল্যাট এরিয়া এরকম। এই যে মাঝের যে অবনমিত অঞ্চল সেটাই হচ্ছে সমভূমি। এবার এভাবে এই জায়গাটা অনেকটা নিচু ছিল, অবনমিত মানে নিচু অঞ্চল ছিল। পরবর্তীকালে হিমালয় পার্বত্য অঞ্চল বা মালভূমি অঞ্চল থেকে অনেক নদীগুলো এসছে, প্রবাহিত হয়ে তাদের ক্ষয়ীভূত পদার্থগুলো দীর্ঘদিন জমা করতে 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 আজকে উঁচু হয়ে এরকম 0 থেকে 300 মিটারের উঁচু সমভূমি অঞ্চল তৈরি করেছে এখানে। এই হচ্ছে সমভূমি অঞ্চলের ইতিহাস। মানে সমভূমি অঞ্চলের ইতিহাস মানে কি, সমভূমি অঞ্চলের ভূতত্ত্ববিদদের ব্যাখ্যা, ঠিক আছে। এটা না বললেই নয়, তাই বলে দিলাম। যাই হোক, আমি শুরু করছি ভারতের সমভূমি অঞ্চল। প্রথমে এই সমভূমি অঞ্চলকে, ভারতের সমভূমি অঞ্চলকে 4টে ভাগে ভাগ করি। কিরকম? প্রথমে আসি পাঞ্জাব হরিয়ানার সমভূমি অঞ্চল। পাঞ্জাব হরিয়ানার সমভূমি অঞ্চল, পাঞ্জাব হরিয়ানার সমভূমি। সেকেন্ড পার্টে আসি গঙ্গা সমভূমি। থার্ড পার্টে আসি, থার্ড পাশে হচ্ছে ব্রহ্মপুত্র সমভূমি বা আসামের সমভূমি। ফোর্থে আসি আমাদের রাজস্থানের মরুভূমি, রাজস্থানের মরু অঞ্চল বা রাজস্থানের সমভূমি, মরু। এবার প্রথমে আছি পাঞ্জাব হরিয়ানার সমভূমি। পাঞ্জাব হরিয়ানা কোথায়? এরকম জায়গায়, টোটাল ভূমিরূপটা পাঞ্জাব হরিয়ানা এরকম জায়গায়। এখানে এই যে মানস সরোবর এখানে আছে, এখান থেকে সিন্ধু নদী চলে গেছে এই পাশে, সিন্ধু এবং তার উপনদী শতদ্র চলে গেছে। তারপরে বিয়াস, এই সমস্ত বিয়াস মানে তারপরে বিপাশা, ঝিলম, রাভি, ইরাবতী, এই সমস্ত যে 5টা নদী এরকম পরপর চলে গেছে পাঞ্জাবের উপর দিয়ে। এই নদীর জন্যই পাঞ্জাবের নাম পঞ্চনদের দেশ। পঞ্চনদের দেশ কেন বলা হয় পাঞ্জাবকে? এই নদীর জন্য। মানে সিন্ধু এবং তার 5টা উপনদী এখান থেকে পাঞ্জাবের উপর দিয়ে গেছে। সিন্ধু নদী তো পাঞ্জাবের মধ্যে নেই, পূর্ব পাঞ্জাব মানে এইখানে, এই পাঞ্জাবের মধ্যে, পাকিস্তানের পাঞ্জাবের মধ্যে গেছে। কিন্তু এই পাঞ্জাব, ভারতবর্ষের যে পাঞ্জাব, পাঞ্জাব হরিয়ানার মধ্যে সিন্ধু নদ এবং তার 5টা উপনদী এই অঞ্চলে সমভূমি তৈরি করেছে, সেই জন্য একে পাঞ্জাব বলা হয়, ঠিক আছে। এই এই নদীগুলো এতটাই ক্লোজ, মানে কাছাকাছি চলে গেছে। এখান থেকে চলে গেছে নদী, এখান থেকে একটা নদী গেছে,
এখান থেকে একটা নদী গিয়ে এর সঙ্গে মিশেছে, এরকম ভাবে নদীগুলো এতটাই ক্লোজ। এইখানে তৈরি হয়েছে হচ্ছে সমভূমি অঞ্চল, একটা বৃহৎ আকৃতির সমভূমি। এটাই হচ্ছে পাঞ্জাব সমভূমি বা হরিয়ানা পাঞ্জাব সমভূমি নামে পরিচিত। এখানে দুটো নদীর মধ্যবর্তী জায়গা আছে, এরকম বললাম না এত ক্লোজ, এরকম নদী এরকম নদী, এই দুটো নদীর মধ্যবর্তী জায়গাকে দোয়াব বলে। ঠিক আছে, এই নদীতে প্রতি বছর এত পরিমাণ বৃষ্টি বা নদীর জল আসে, বা প্রতি বছর বন্যা হয়, বা বন্যা এখন হয় না বা হতো, সেই যে বন্যার ফলে প্রতিনিয়ত পলি বালি ওঠে। হ্যাঁ, তো প্রাচীন পলি, ওদের ওখানে প্রাচীন পলিকে বলা হয় ধায়া, পাঞ্জাব সমভূমিতে প্রাচীন পলিকে ধায়া। আর নবীন পলিকে, নবীন মানে হচ্ছে নতুন করে পলি, মানে বন্যার ফলে নতুন করে উঠছে এবং নতুন জায়গার পলিকে বলা হয় হচ্ছে বেড। ঠিক আছে, এবার এখানে তো বললাম পর্বত আছে, হিমালয় পর্বতাঞ্চল। এই হিমালয় পর্বতের এই শেষ থেকেই এই টোটালটা ভূমিরূপ শুরু হয়, মানে পাঞ্জাব সমভূমি। এই যে শেষ যে জায়গাগুলো, এই যে শেষ জায়গা মানে পাহাড়ের পাদদেশ, পাঞ্জাব সমভূমির পাহাড়ের পাদদেশ। এরকম যদি হিমালয় হয়, এই হিমালয়ের এরকম পাদদেশ অঞ্চলে যে ভাঙা ভাঙা ছোট ছোট স্টোন বা ভূমিরূপ পাথর দিয়ে তৈরি পাঞ্জাব সমভূমির যে অংশ, তাকে বলা খোস বা চোষ। হ্যাঁ, খোস বা চোষ মনে রাখতে হবে, খোস। পাঞ্জাব সমভূমির হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চলকে পাঞ্জাব সমভূমিতে বলা হয় হচ্ছে খোস বা চোষ। এছাড়াও দুটো নদীর মিলন ক্ষেত্র এখানে আছে, বললাম দোয়াব। দোয়াব মানে হচ্ছে দুটো নদীর মধ্যবর্তী জায়গা। এই দোয়াবগুলো অনেকটা আছে, বললাম না 5টা নদী, এই 5টা নদী এরকম। এই 5টা নদীর দোয়াবকে পঞ্চ নদের দেশ বলে পাঞ্জাবকে। এই 5টা নদীর এক একটা দোয়াবের আবার আলাদা নাম আছে, যেরকম ধরি কথার কথা বলছি, বাড়ি দোয়াব। বাড়ি মানে বিয়াস, আর হচ্ছে রাভি, দুটো নদীর মিলন মাঝখানের জায়গাকে এরকম ভাবে চাষ দোয়াব, এরকম ভাবে বিভিন্ন দোয়াব কিন্তু এখানে আছে। দোয়াব গুলো একটু পড়ে নিতে হবে কোনটা কোনটার নাম। ঠিক আছে, আমি দোয়াবটা বলে দিলাম। এবার পাঞ্জাব হরিয়ানার পরে আছে গঙ্গা সমভূমি। আসলে গঙ্গা নদীতে এখান থেকে উত্তরাখণ্ডের এখান থেকে তৈরি হয়েছে, তৈরি হয়ে গঙ্গা নদী কোথায় গেছে, এখান থেকে তৈরি হয়ে গঙ্গা নদী এরকম ভাবে নিয়ে এখান থেকে নিয়ে আমাদের মুর্শিদাবাদের কাছ থেকে দুটো ভাগে ভাগ হয়ে এখানে একটা গঙ্গা পড়েছে হচ্ছে বে অফ বেঙ্গলে গেছে, মানে এটা ভাগীরথী বা হুগলি নিয়ে, আর একটা হচ্ছে পদ্মা নামে বাংলাদেশে চলে গেছে। এই হচ্ছে গঙ্গা নদী। গঙ্গা নদীর সমভূমি অঞ্চল সৃষ্টি হয় হরিদ্বার, এখানে হরিদ্বার বলে যে জায়গা আছে, হরিদ্বার থেকে। হরিদ্বার থেকে উত্তরপ্রদেশের পশ্চিম প্রান্ত বা উত্তরপ্রদেশের মাঝামাঝি প্রান্ত পর্যন্ত একে উচ্চ গঙ্গা দোয়া বলে, উচ্চ গঙ্গা সমভূমি বলে, উচ্চ গঙ্গা। আবার উত্তরপ্রদেশের পূর্ব থেকে বিহারের পুরো একেবারে বিহারের পশ্চিম, মানে বিহারের মধ্যভাগ শেষ পর্যন্ত একে বলে মধ্য দোয়াব। আর বিহারের পূর্ব বিহার থেকে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এই অঞ্চল দিয়ে এটাকে বলা হচ্ছে নিম্ন গঙ্গা সমভূমি। তাহলে উচ্চ গঙ্গা, মধ্য গঙ্গা, নিম্ন গঙ্গা সমভূমি, 3টে সমভূমি হলো। এবার আমরা আমরা পড়াচ্ছি সেটা হচ্ছে উচ্চ গঙ্গা সমভূমি। উচ্চ গঙ্গা সমভূমিতে আবার দোয়াব আছে। ঠিক আছে, কারণ উচ্চ গঙ্গা সমভূমিতে মিশেছে, এখানে উচ্চ গঙ্গা, তো এখান থেকে হচ্ছে যমুনা নদী মিশেছে, তারপরে এখানে মিশেছে হচ্ছে আমাদের বিভিন্ন নদীগুলো মিশেছে, যেরকম মিশেছে হচ্ছে যমুনার সঙ্গে সঙ্গে গন্ডক মিশেছে, তারপরে হচ্ছে ঘরগড়া মিশেছে, এরকম বিভিন্ন নদী মিশেছে। এই জন্য দুটো নদী পাশাপাশি জায়গাগুলোকে বলা হয় কি দোয়াব বলে। ঠিক আছে, এই দোয়াব অঞ্চলে আবার ছোট ছোট বালির স্তূপ হয়। এরকম দোয়াব অঞ্চল তো দুটো নদী, এখানে ছোট ছোট বালি উড়ে এসে বালিগুলো এরকম ছোট ছোট বালি দিয়ে উঁচু উঁচু ঢিবি তৈরি হয়, একে বলে ভুর বলে ওখানকার ভাষায়। ঠিক আছে, আবার এই উচ্চ গঙ্গা সমভূমির পাহাড়ের পাদদেশ অঞ্চলকে, পাহাড়ের পাদদেশের অঞ্চলকে বলা হয় ভাবর, মানে শিবালিক পাহাড়ের পাদদেশ অঞ্চলকে কি বলা হয় ভাবর। ঠিক আছে, উচ্চ গঙ্গা সমভূমিতেই কিন্তু। আর উচ্চ গঙ্গার উচ্চতা কিন্তু খুব বেশি হলে 100 থেকে 300 মিটারের মধ্যে এই উচ্চ গঙ্গার উচ্চতা আছে কিন্তু। উচ্চ গঙ্গা সমভূমিতে নবীন পল্লী দেখা যায়। নবীন পল্লী কে বলা হয় হচ্ছে নবীন পল্লীকে বলা হচ্ছে খাদার, নবীন পল্লীকে খাদার। আর প্রাচীন পল্লীকে ভাবর বলে, প্রাচীন পল্লীকে ভাঙর বলে, সরি। তাহলে প্রাচীন পল্লী, নবীন পল্লীকে খাদার, প্রাচীন পল্লীকে ভাঙর বলে। এটাকেই আমি পড়িয়েছিলাম পাঞ্জাব সমভূমিতে, এটাকে বলা হয় পাঞ্জাবের ভাষায় বলেন প্রাচীন পল্লীকে ধায়া, আর নবীন পল্লীকে বেড বলে। এখানে খাদার আর ভাঙরের কিন্তু পার্থক্যও দেয় অনেক সময়, কোনটাকে কি বলে সেটা। এছাড়া উচ্চ গঙ্গা সমভূমিতে আর একটা জিনিস দেখা যায়, ওই যে বললাম ভাবর, পাহাড়ি পাদদেশ অঞ্চলকে ভাবর, তার থেকে ঠিক দক্ষিণের জায়গাগুলোকে তরাই বলা হয়। উচ্চ গঙ্গা সমভূমিতে তাকে বলা হয় তরাই।
এবার উচ্চগঙ্গা সমভূমি গেল, এবার মধ্যগঙ্গা সমভূমি। মধ্যগঙ্গা মানে উত্তরপ্রদেশের পূর্ব থেকে বিহারের পশ্চিম মধ্যভাগ পর্যন্ত উচ্চগঙ্গা সমভূমি। এই সমভূমি, এই জায়গার উচ্চতা মোটামুটি এই 50 থেকে 100 মিটারের মধ্যে এখানকার উচ্চতা আছে, ঠিক আছে। এখানেও ওই নবীন পল্লী প্রাচীন পল্লী কনসেপ্ট কিন্তু আছে, যেটা আমি এখানে বলেছি, এটার জন্য আর এলাবোরেট করলাম না। পরেরটাই আমরা চলে আসি হচ্ছে নিম্ন গঙ্গা সমভূমি। নিম্ন গঙ্গা সমভূমি কোথা থেকে শুরু হয়? এখানে আমাদের বিহার ঝাড়খণ্ডের পূর্ব পার্ট, সেখান থেকে শুরু হয়ে আমাদের এই পশ্চিমবঙ্গের একেবারে দক্ষিণ প্রান্ত পর্যন্ত, সুন্দরবন পর্যন্ত টোটালটাকেই বলা হয় হচ্ছে নিম্ন গঙ্গা সমভূমি, ঠিক আছে। এই নিম্ন গঙ্গা সমভূমিতে কিন্তু আবার ভূমিরূপকে অনেকগুলো ভাগে ভাগ করতে পারি। কিরকম? নিম্ন গঙ্গা সমভূমি যদি বলি, নিম্ন গঙ্গা সমভূমি পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলা আর পুরুলিয়া জেলা বাদ দিয়ে সবটাকেই নিম্ন গঙ্গা সমভূমি আমরা বলতে পারি। কারণ এই পাশে মালভূমি অঞ্চল আছে, সেখান থেকে কিছু নদী এসে মিশে এই জায়গাগুলোকে পুরো সমভূমিতে পরিণত করেছে। আবার এখানে উত্তরবঙ্গের কিছু নদী এসে এই জায়গাকেও কিছুটা সমভূমি তৈরি করেছে, ঠিক আছে। যেরকম অজয় দামোদর, এই পাশে আছে আমাদের তিস্তা তোর্ষা জলঢাকা, ঠিক আছে। এই নিম্ন গঙ্গা সমভূমিতে পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ, এই যে এখান থেকে চলে গেছে বললাম ভাগীরথী বা হুগলি নদী, এখান থেকে চলে গেছে আমাদের পদ্মা নদী, বাংলাদেশের মধ্যে দিয়ে গেছে। এই যে টোটাল যে ভূমি উপত্যকাটা অঞ্চলটা, এটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ তৈরি হয়েছে এখানে, ঠিক আছে। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ তৈরি হয়েছে এই নিম্ন গঙ্গা সমভূমি। এর উচ্চতা কত? ওই 0 থেকে 50 মিটারের মধ্যে এই অঞ্চলের উচ্চতা আছে। এখানে আবার সমভূমির অনেকগুলো ভাগ বলছে। এখানে দার্জিলিং পার্বত্য অঞ্চলের নিচের অঞ্চল, এক পাশে আছে তিস্তার পশ্চিম পাড়ে আছে তরাই, এপাশে আছে ডুয়ার্স। তাহলে তরাই আর ডুয়ার্স। তাহলে নিম্ন গঙ্গা সমভূমির আবার ভাগ কি? নিম্ন গঙ্গা সমভূমির ভাগ, সমভূমির ভাগ তরাই, ডুয়ার্স, উচ্চগঙ্গা আর কি বলে নাম, উত্তরবঙ্গের সমভূমি। 9-এ তোমরা ভালো করে পড়েছো, এই পশ্চিমবঙ্গের ভূগোলে পড়েছো। এছাড়া রাঢ় অঞ্চল আছে, টোটাল সমভূমি অঞ্চল আছে, আর আছে সুন্দরবনের বদ্বীপ অঞ্চল, এখানে আছে কিছু বালিয়াড়ি অঞ্চল আছে। এবার তরাই ডুয়ার্সটা নিয়ে বলা, তিস্তার পশ্চিম পাড় তরাই, পূর্ব পাড়টা ডুয়ার্স। তার বাদে উত্তরবঙ্গে যত সমভূমি অঞ্চল আছে তাকে উত্তরবঙ্গের সমভূমি অঞ্চল, মানে যেরকম কোচবিহার, তারপরে দার্জিলিং এর দক্ষিণ প্রান্ত, তারপরে আমাদের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা। রাঢ় সমভূমি এখানে পশ্চিমের জেলাগুলো, আমাদের পশ্চিমে পুরুলিয়ার কিছু অংশ, বাঁকুড়া, বীরভূম, এই সমস্ত জায়গার, পুরুলিয়া না, বাঁকুড়া, বীরভূম, তারপরে আমাদের মেদিনীপুরের জায়গাগুলো, ঝাড়গ্রামের কিছু জায়গা রাঢ় সমভূমি, আর বাকিটা সমভূমি অঞ্চলের মধ্যে পড়ে, বদ্বীপ সমভূমির মধ্যে পড়ে। বদ্বীপ আবার 3 প্রকার হয়, একটা পরিণত বদ্বীপ, একটা হচ্ছে মৃত বদ্বীপ, আর একটা হচ্ছে সক্রিয় বদ্বীপ। সুন্দরবনের সক্রিয় বদ্বীপ জানো। পরিণত বদ্বীপ মানে মাঝে মাঝে পলি গঠন হচ্ছে, সেটা পরিণত বদ্বীপ। আর মৃত মানে যেটা মালদার, মুর্শিদাবাদের, নদীয়ার কিছু জায়গায় আর বদ্বীপ গঠন হয় না, তাই এটা মৃত বদ্বীপ, এরকম ভাবে চলে আর কি। সেটা আমি একটু বলে দিলাম, কারণ 9-এ ছিল এগুলো। এটা গেল গঙ্গা সমভূমি গেল। তাহলে আমরা পাঞ্জাব সমভূমি বললাম, গঙ্গা সমভূমি। এবার আমরা আসি ব্রহ্মপুত্র সমভূমি। কিরকম ব্রহ্মপুত্র সমভূমি? এগুলো একটু মুছে দিই যাতে বুঝতে সুবিধা হয়। ব্রহ্মপুত্র সমভূমি কিরকম? এই যে ব্রহ্মপুত্র সমভূমি 4 নম্বর পার্ট। ব্রহ্মপুত্র নদ তো এখান থেকে তৈরি হয়েছে, চিমাংদল থেকে তৈরি হয়ে এখান থেকে গিয়ে সিনট্যাক্সিয়াল বেন্ড হয়ে এই পাশ দিয়ে এসে এই পাশে এসে বাংলাদেশের মধ্য দিয়ে গিয়ে মিশে আবার আমাদের গঙ্গার সঙ্গে মিশেছে, ঠিক আছে। ব্রহ্মপুত্র নদের যখন ভারতে ঢুকেছে, এখানে সিনট্যাক্সিয়াল বেন্ড মানে চুলের কাটার মতো বেন্ড নিয়ে এখান থেকে লোহিত এসছে, এখান থেকে সুবর্ণশিরি এসছে, এখানে ডিহং, ডিবং, এই সমস্ত নদীগুলো মিক্স করে এই আসাম অঞ্চলে একটা বৃহৎ আকৃতির সমভূমি তৈরি করেছে। সেই সমভূমিটার নামই হচ্ছে ব্রহ্মপুত্র সমভূমি। আর এই ব্রহ্মপুত্র সমভূমি কিন্তু বন্যা প্রবণ, ভারতের সবচেয়ে বন্যা প্রবণ অঞ্চলের নাম হচ্ছে ব্রহ্মপুত্র সমভূমি। হ্যাঁ, ঠিক আছে। ব্রহ্মপুত্র নদের এইটা, এখানে উচ্চতা ওই গড়ে গড়ে 50 থেকে 100, কোনো জায়গায় 200-250 মিটার হতে পারে, 200-300 মিটার হতে পারে, ঠিক আছে। তাহলে ব্রহ্মপুত্র নদের সমভূমি অঞ্চল কোনটা আমরা বুঝলাম। এবার আমরা একটু মুছে দিই। এবার আমরা চলে আসি আমাদের পরের ডেস্টিনেশন, সেটা হচ্ছে রাজস্থানের মরুভূমি অঞ্চল।
এটাও অন কাইন্ড অফ সমভূমির মধ্যে পড়ে, সেটা বলি কেন, উচ্চতা কম বেশি আছে তো তাই জন্য। এই জায়গায় আছে আরাবল্লী পর্বত, এখানে এখানে দিল্লি, এই দিল্লির থেকে এখানে গুজরাট পর্যন্ত হচ্ছে আরাবল্লী পর্বত। এরকম আরাবল্লী পর্বতের এই পাশটা রাজস্থানের মধ্যে যে অংশটা পড়ে সেটাই হচ্ছে আমাদের রাজস্থানের মরুভূমি অঞ্চল বা রাজস্থানের সমভূমি অঞ্চলের মধ্যে পড়ে। এই রাজস্থানের মরুভূমি অঞ্চল, এইটা আরাবল্লী পর্বত বলেছি, এই আরাবল্লী পর্বতের পাশ, এই পাশ বরাবর পশ্চিম পাড় বরাবরই রাজস্থানের সমভূমি অঞ্চলগুলো হয়। আমি একটু পার্টগুলো লিখি, রাজস্থানের সমভূমি অঞ্চলের ভাগগুলো লিখি। 1 2, রাজস্থানের সমভূমি অঞ্চলকে আবার 5টা ভাগে ভাগ করা যায়। প্রথমটার নাম বাগার, তারপরটার নাম রোহি, তারপরটা থালি, তারপরটা হামাদা, তারপরে মরুস্থলী। সুন্দর করে বুঝবে রাজস্থানের মরু অঞ্চলটা, তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এই যে আরাবল্লী পর্বত, এই আরাবল্লী পর্বতের পশ্চিম পাশে, মানে পুরো আরাবল্লী পর্বতের পাদদেশ, এই অঞ্চলটা বাগার নামে পরিচিত। আরাবল্লী পর্বতের তাহলে পাদদেশ, এই জায়গাটা আরাবল্লী পর্বত, এই আরাবল্লী পর্বতের এই পাদদেশ অঞ্চলটাকে বাগার নামে পরিচিত। ঠিক আছে, এই পাশটা না, কিন্তু আরাবল্লী পর্বতের পশ্চিম পাশ সব এইদিকে হয়, পশ্চিম দিকে। এবার আরাবল্লী পর্বত থেকে লুনি নদী বয়ে গেছে, এই লুনি নদীর ছাড়াও অনেক ছোট ছোট নদী আছে, সেই নদী উপত্যকা দ্বারা ছোট ছোট সমভূমি অঞ্চলের মতো তৈরি হয়েছে এই আরাবল্লী পর্বতের পশ্চিম দিকে, তাকে রোহি বলা হয়। ঠিক আছে, তাহলে আরাবল্লী পর্বতের পাদদেশকে বাগার, আরাবল্লী পর্বতের পশ্চিম দিকে এই ছোট ছোট নদীগুলো চলে গেছে, সেই নদী উপত্যকা গুলোকে বলা হয় হচ্ছে রোহি। এবার থালি কাকে বলে? আরাবল্লী পর্বত, তার থেকে এই যে রয়ে গেছে লুনি নদী, লুনি নদীর উত্তরে বালি, ছোট ছোট বালি আকৃতি, মানে বালি দিয়ে পূর্ণ সমভূমির মতো দেখতে, সেই ভূমিরূপকে বলা হচ্ছে থালি। ঠিক আছে, তারপরে তারও পশ্চিম দিকে, এই থালির পশ্চিম দিকে এই জায়গাগুলো পাথর, পাথর আর বালি, পাথর আর মানে শিলা আর বালি দিয়ে তৈরি ভূমিরূপকে বলা হয় হচ্ছে হামাদা। আরাবল্লী পর্বতের একেবারে পশ্চিম দিকে হামাদা শেষ হয়ে গেলে পুরো একেবারে রাজস্থানের মরু অঞ্চলের শেষ প্রান্তে, ভারতের পুরো শেষ প্রান্তে মরুস্থলী, সরি এখানে মরুভূমি হবে না, মরুস্থলী, যেখানে গাছপালার অস্তিত্ব নেই, কিচ্ছু জন্মাতে পারে না, সেরকম জায়গাকে বলা হয় হচ্ছে মরুস্থলী, যেখানে উষ্ণ সবসময় শুষ্ক জলবায়ু বিরাজ করে। এই হচ্ছে রাজস্থানের মরুভূমি অঞ্চলকে আমরা বা সমভূমি অঞ্চলকে বললাম। তাছাড়াও রাজস্থানের সমভূমি অঞ্চলে আরো কিছু দেখা যায়, বালিয়াড়ি, বালিগুলো উড়ে উড়ে চলে যায় না, সেই বালিগুলো উড়ে উড়ে যাওয়ার সময় যে বালিগুলো উড়ে চলে যায়, ওই যে চলমান বালিয়াড়ি, একে বলা ধ্রিয়ান, সবাই জানো, যেটা বালি মানে বায়ু কাজের সময় পড়াবো। এছাড়াও ওই বালি উড়ে গিয়ে ছোট ছোট গর্ত তৈরি হয়, হ্যাঁ, লেক মতো, এই গর্ত তৈরি হলে তাকে ধান্দ বলে। আবার এরকম বালি উড়ে, ধরো এখানে বালি আছে উড়ে চলে গেল অনেক জায়গায়, এখানে তো গর্ত তো তৈরি হবে, এখানে ধান্দ বলে। ধান্দে আবার যদি জল জমে তখন তাকে প্লায়া বলে, লবণাক্ত লেক, তাই প্লায়া বলছে। ঠিক আছে, এইভাবে কিন্তু এরকম প্লায়া বা ধানদের নাম আছে, পাঁচভদ্র, সম্বর, দিদুয়ান, এই সমস্ত আছে কিন্তু। ঠিক আছে, তাহলে রাজস্থানের মরুভূমি অঞ্চল, আমাদের ভারতের সমভূমি অঞ্চল, পাঞ্জাব সমভূমি, গঙ্গা সমভূমি, ব্রহ্মপুত্র সমভূমি, রাজস্থানের সমভূমি অঞ্চল আমরা কিন্তু পড়ালাম এবং বললাম। এবার আমাদের আর একটা চ্যাপ্টার হচ্ছে মালভূমি অঞ্চল, এগুলো একটু মুছে দিই আমরা মালভূমি অঞ্চল পড়াই। আমাদের ভারতবর্ষের মালভূমি অঞ্চলের আবার দুটো পার্ট আছে, হ্যাঁ, একটা পার্টের নাম হচ্ছে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, আর একটা পার্টের নাম হচ্ছে মধ্য ভারতের মালভূমি অঞ্চল, আর একটা মেঘালয় মালভূমি অঞ্চল পড়িয়ে দিয়েছি। যাই হোক, আমরা এখন উপদ্বীপীয় মালভূমি অঞ্চল পড়াবো। উপদ্বীপ ভারত মানে এদিকে অ্যারাবিয়ান সি, এবার সে বে অফ বেঙ্গল, এখানে ইন্ডিয়ান ওশেন, এই যে মাঝখানে এই জায়গাকে বলা হয় উপদ্বীপীয় অঞ্চল। এই জায়গা, এই উপদ্বীপীয় অঞ্চল বা উপভারতীয় অঞ্চলের আমরা আজকে পড়বো হচ্ছে মালভূমি অঞ্চলের বর্ণনা। দেখি কি আছে এখানে। এই জায়গার থেকে এই পর্যন্ত উপদ্বীপীয় ভারতের সবচেয়ে বড় পর্বত একটা আছে, যেটা প্রায় 1500-1600 কিলোমিটার লম্বা, উত্তর থেকে দক্ষিণ বরাবর। এখানে একটা নিরবিচ্ছিন্ন পর্বত আছে, এটা তির্যক স্তূপ পর্বত, তির্যক স্তূপ পর্বত।
স্তূপ পর্বতের নাম হচ্ছে এখানে পশ্চিমঘাট পর্বত, ঠিক আছে, পশ্চিমঘাট পর্বত। এই পশ্চিমঘাটকে নিরবিচ্ছিন্ন কেন বলছি, মাঝখানে মাঝখানে এই পশ্চিমঘাট পর্বত এখান থেকে তৈরি হচ্ছে, মহারাষ্ট্র থেকে তৈরি, এখানে তামিলনাড়ু পর্যন্ত শেষ। এখানে এরকম জায়গায় একটা ফাঁক আছে, ফাঁক বা গ্যাপ, মানে পশ্চিমঘাট পর্বতের মাঝখানে মাঝখানে তিনটে ফাঁক আছে বা গ্যাপ আছে, তাকে বলা হয় ঘাট। এখানে নাসিকের কাছে আছে থলঘাট, থলঘাট নাসিকের কাছে, তাহলে নাসিকের কাছে ঘাটকে বলা হয় হচ্ছে, নাসিকের কাছে হলে থলঘাট। এবার এখানে আছে পুনের কাছে, পুনের কাছে আছে ভোরঘাট, ভোরঘাট। আর শিবালিক বলছে, এখানে নীলগিরি পাহাড় আছে, নীলগিরি পাহাড় বা তামিলনাড়ুর কাছে আছে পালঘাট। এরকম মানে ঘাটগুলো আছে, মানে এই গ্যাপগুলোকে ঘাট বলা হয়, যাতে এইখান থেকে যাতায়াত করতে সুবিধা হয়। আর এই পার্বত্য অঞ্চলে এই জায়গায় বায়োডাইভার্সিটি খুব, পশ্চিম ভারতীয় মানে পশ্চিমঘাট পর্বতের বায়োডাইভার্সিটি হটস্পট আছে এখানে একটা, মানে সেখানে নীলগিরি পাহাড় অন্যান্য পাহাড় মিলিয়ে হটস্পট অঞ্চল আছে। এখানে অনেকগুলো শৃঙ্গ আছে, কলসুবাই, তারপরে ভাবুলমালা, তাদের মধ্যে পশ্চিমঘাটের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ভাবুলমালা। এইটা গেল। এই পালঘাটের কাছে এখানে আছে একটা পাহাড়, নীলগিরি পাহাড়, যার সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা, যেটা তামিলনাড়ু, কর্ণাটক আর এখানে কেরালা আছে, তার মধ্যে দোদাবেতা, ঠিক আছে। তাহলে নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদাবেতা। এখানে আরেকটা জিনিস আছে, এখানে কার্ডামাম, পালানি, এরকম পাহাড়, ছোট ছোট পাহাড়গুলো কিন্তু আছে, এই মানে পশ্চিমঘাটের সঙ্গে অ্যাটাচমেন্ট, কেরালা এবং তামিলনাড়ু মিলিয়ে। কার্ডামাম সবচেয়ে দক্ষিণতম হচ্ছে পাহাড় এই আমাদের এই ভারতের, ঠিক আছে। এবার এই পাশ দিয়ে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর সংকীর্ণ জায়গার থেকে পুরো আমাদের ওড়িশা পর্যন্ত, এখানে আবার ছোট ছোট মানে এখানে একটা পাহাড় আছে, তার নাম হচ্ছে, এটা যেরকম পশ্চিমঘাট পাহাড় গেল, এখানে পূর্বঘাট পাহাড় আছে। পশ্চিমঘাট পাহাড়ের যেরকম উচ্চতা ১,৫০০ মিটারের মোটামুটি আছে কাছাকাছি, এটা প্রায় ৬০০ থেকে ১,৫০০ মিটার, এর উচ্চতা একটু কম, ৬০০ থেকে ১,৫০০ মিটার। পূর্বঘাটের আর এক নাম হচ্ছে মলয়াদ্রি, হ্যাঁ, মলয়াদ্রি। আর এইটা ব্যবচ্ছিন্ন পাহাড়, কারণ এখান থেকে যত নদী হয়েছে এখান থেকে বেরিয়ে বে অফ বেঙ্গলে পড়েছে, এখান থেকে বেরিয়ে বে অফ বেঙ্গলে পড়েছে, এই জন্য এখানে ব্যবচ্ছিন্ন পাহাড় অঞ্চল তৈরি হয়েছে, ঠিক আছে। এই জায়গার সর্বোচ্চ শৃঙ্গর নাম হচ্ছে জিন্দাগাদা, আরমাকন্ডা আগে ছিল, এখন জিন্দাগাদা হয়েছে। আর পশ্চিমঘাটের বলে দিয়েছি সর্বোচ্চ শৃঙ্গ ভাবুলমালা। এখানে আনাইমুদি একটা, সরি এখানে আরেকটা পড়ানো হয়নি, এখানে আনাইমালাই বলে একটা পাহাড় আছে, তার আনাইমুদি সর্বোচ্চ শৃঙ্গ দক্ষিণ ভারতের, আনাইমুদি দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, ঠিক আছে। এটা গেল, মলয়াদ্রি গেল। আবার পশ্চিমঘাটের অপর নাম, আমি এই সবই কিন্তু স্তূপ পর্ব, পশ্চিমঘাটের অপর নাম কিন্তু সহাদ্রি, এটা বলিনি, ঠিক আছে। তাহলে পূর্বঘাট পশ্চিমঘাট গেল, পাহাড়গুলো কেন তৈরি হচ্ছে, পূর্বঘাট। এবার পরীক্ষা দেয় পশ্চিমঘাট পাহাড় আর পূর্বঘাট পাহাড়ের পার্থক্য, পূর্বঘাট পাহাড়ের পার্থক্য। এবার আমি একটু পার্থক্য বলে দিই, হ্যাঁ। পশ্চিমঘাট পাহাড়ের ঢাল অনেক বেশি, উচ্চতা বেশি, এর উচ্চতা কম, এর ঢাল খাড়া, এর ঢাল হচ্ছে একেবারে ঢালু করে সমতল হয়। পশ্চিমঘাট পাহাড়ে বায়োডাইভার্সিটি হটস্পট আছে, এখানে বায়োডাইভার্সিটি হটস্পট নেই। পশ্চিমঘাট পাহাড় অনেক নদীকে সৃষ্টি করে, পূর্বঘাট পাহাড় অর্ধ নদীকে সৃষ্টি করে। এরকম ৪-৫টা পার্থক্য তোমরা একটু পড়ে নিও, ঠিক আছে। এবং পরীক্ষায় অনেক সময় দেয় কিন্তু ৩ নম্বরে এরকম পার্থক্য দেয়, আমি একটু বলে দিলাম। তাহলে আমাদের পাহাড়ি অঞ্চল সব গেল। ওই যে আরেকটা জিনিস, এই পূর্বঘাট পাহাড়ের মধ্যেই আছে হচ্ছে ভাইজ্যাগের থেকে আরাকু ভ্যালিতে যায়, সবচেয়ে বড় ভ্যালি অঞ্চল এই জায়গাটাই আছে, হ্যাঁ, আরাকু ভ্যালি। আর এখানে চুনাপাথরের গুহাও কিন্তু আছে আরাকু ভ্যালি, এটা আবার কফি চাষের জন্য আরাকু ভ্যালি কিন্তু একটু বিখ্যাত, গোলমরিচ চাষও হয় কিন্তু। যাই হোক, আমাদের এই পূর্বঘাট পশ্চিমঘাট আর এছাড়া ছোট ছোট পাহাড়গুলো গেল। এরপরে এখানে আর একটা, এখান থেকে চলে গেছে নর্মদা এবং তাপ্তি নদীর মাঝা বরাবর একটা চলে গেছে সাতপুরা পর্বত, যেটা মধ্যপ্রদেশের মধ্যে আছে, সাতপুরা পর্বত, যার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ধূপগড়, ঠিক আছে। এটা মধ্যপ্রদেশে আছে ধূপগড়। আর এটাও কিন্তু একটা হোস্ট, মানে এটা স্তূপ পর্বতেরই মধ্যেই পড়ে, হোস্ট একটা। এরপরে আসে একটা জিনিস, এই যে আমরা যেখানটা পড়ছি উপদ্বীপ ভারতে, এই জায়গা থেকে এই টোটালটা অঞ্চলটাকে বলা হয় ডেকান ট্রাপ বা দাক্ষিণাত্যের মালভূমি, ডেকান ট্রাপ, ডেকান, আর ডেকান ট্রাপ বা দাক্ষিণাত্যের মালভূমি, ডেকান ট্রাপ বা দাক্ষিণাত্যের। এবার এইটা নিয়ে একটু বলি, ডেকান ট্রাপ কি জিনিস। আজ থেকে 7 থেকে 13 কোটি বা 14 কোটি বছর আগে থেকে প্রতিনিয়ত
এই জায়গায় বিদার অগ্নুদ্গম, যে অগ্নুদ্গমের কোনো আওয়াজ হয় না, সেই বিদার অগ্নুদ্গম করে প্রতিনিয়ত লাভা ম্যাগমা উদ্গীরণ হয়েছে। উদ্গীরণ হয়ে ধাপে ধাপে এই পাশে প্রথমে হয়েছে, এটা একটু উঁচু হয়েছে, এরকম ধাপে ধাপে সিঁড়ি করে পশ্চিম থেকে পূর্ব দিকে এরকম ভাবে ঢালু করে এরকম ভাবে নেমে গেছে। মানে এরকম এখানে একটু বেশি উঁচু, তারপরে এরকম ধাপ করতে করতে পশ্চিম থেকে পূর্ব দিকে নেমে গেছে। যে ভূমিরূপটা, যেটা হচ্ছে ব্যাসাল্ট শিলা দ্বারা তৈরি এবং কালো মাটি এখানে দেখা যায়। এই জন্য এখানে ডেকান ট্রাপ, ডেকান মানে দাক্ষিণাত্য, ট্রাপ মানে সিঁড়ি, এরকম সিঁড়ির মতো করে নেমে গেছে এই পাশ থেকে এই পাশে। এই মধ্যে মহারাষ্ট্র মালভূমি আছে ডেকান ট্রাপের মধ্যে, যেটা লাভা গঠিত মালভূমি। এখানে আর একটা পাহাড় আছে, অজন্তা পাহাড় বলে আছে, যেখানে অজন্তা ইলোরার গুহা চিত্র আমরা জানি। এটা মহারাষ্ট্রে। এখানে মহারাষ্ট্র আর তেলেঙ্গানার মাঝখানে একটা পাহাড় আছে, সাতমালা পাহাড়। ঠিক আছে, এরকম ভাবে এই অঞ্চলটা তৈরি হয়েছে। আরেকটা অঞ্চল আছে এখানে, কর্ণাটক মালভূমি। এই দাক্ষিণাত্যের মালভূমির মধ্যেই, মানে ডেকান ট্রাপের মধ্যে এখানে আছে কর্ণাটকের মালভূমি। কর্ণাটকের মালভূমি দুটো জিনিস পরীক্ষায় দেয়, একটা মালনাদ, একটা ময়দান। মাল মানে হচ্ছে পাহাড়, নাদ মানে দেশ। এই কর্ণাটক মালভূমি এই জায়গাটায়, এই যে কর্ণাটক মালভূমি এর পশ্চিম ভাগ এই জায়গাটায়, এরকম জায়গা, এটাকে মালনাদ বলে। মানে কর্ণাটক মালভূমির উঁচু নিচু ঢেউ খেলানো ভূমিরূপকে মালনাদ বলে। আর কর্ণাটক মালভূমির পূর্ব পাশে একটু নিচু ঢালু ভূমি, যেটা ময়দান বলে। মানে মাঠগুলো যেরকম দেখতে হয় অন কাইন্ড অফ, সেই রকম জায়গাকেই বলা হচ্ছে আমাদের ময়দান বলা হচ্ছে। ঠিক আছে, এই জায়গাটাকে তরঙ্গায়িত একটু ঢাল বিশিষ্ট ভূমিরূপকে ময়দান বলে। মালনাদ ময়দানের পার্থক্য কিন্তু আমাদের পরীক্ষার সময় কিন্তু দেয় অনেক সময়। ঠিক আছে, এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। এই হচ্ছে আমাদের মালভূমি অঞ্চল, সাতমালা পাহাড় সব বললাম। তাহলে আমরা সমভূমি অঞ্চল এবং ভারতের উপদ্বীপীয় ভারতের মালভূমি অঞ্চল পড়লাম। আর একটা জিনিস আমার বলা উচিত, সেটা হচ্ছে আগের দিন আমি হিমালয় পাহাড়ি অঞ্চল পড়িয়েছিলাম, পার্বত্য অঞ্চল। তার কিন্তু হিমালয় পর্বতের গুরুত্ব একটা আছে, ওটা একটু তোমাদের ভালো করে পড়তে হবে। কিরকম পড়তে হবে? হিমালয় পার্বত্য অঞ্চল আমাদের জলবায়ুকে কন্ট্রোল করে, কারণ এখানে পাহাড়, এখান থেকে যে বাতাসগুলো আসে সেগুলো এখানে ধাক্কা খায়, মৌসুমী বাতাস, তার ফলে বৃষ্টি হয়, উপর থেকে শীতল বাতাস আসে না। প্রতিরক্ষা একটা ব্যবস্থা, দুর্গম পাহাড়ি অঞ্চল সহজেই আক্রমণ করতে পারে না। এগুলো অনেক তীর্থক্ষেত্র হয়েছে হিমালয় পার্বত্য অঞ্চলে, যেরকম হরিদ্বার থেকে শুরু করে কেদারনাথ, বদ্রীনাথ আমরা জানি। ট্রাভেল স্পট হয়েছে দার্জিলিং, মানালি, তারপরে সমস্ত জায়গাগুলোকে আমরা, সিকিমের বিভিন্ন জায়গাগুলো, এইরকম গুরুত্বগুলো আমাদের পড়তে হবে। আবার সমভূমি আমি পড়ালাম আজকে, সমভূমিরও গুরুত্ব পড়তে হবে। কিরকম সমভূমির গুরুত্ব? সমভূমিতেই সবচেয়ে বেশি মানুষজনের বসবাস, মাটি উর্বর, এগ্রিকালচার ল্যান্ড খুব বিখ্যাত সমভূমি অঞ্চলে। সমভূমি অঞ্চলে রাস্তাঘাট খুব ভালো, জল পাওয়ার সুবিধা আছে, আর সমভূমি অঞ্চলে শিল্প কলকারখানা খুব সহজেই তৈরি করা যায়। এরকম অনেকগুলো কারণ কিন্তু আমাদের সমভূমি অঞ্চলে পড়তে হবে। এগুলো জাস্ট পড়ে রাখবে এবং গুরুত্ব দু এক সময় দিতে পারে। হিমালয় পর্বত একটু ভালো করে বললাম, কারণ হিমালয়টা দেয় বেশি। মালভূমির যে গুরুত্ব সেটাও দেয় পরীক্ষায়, কিন্তু আমি মালভূমিটা পুরোটা পড়াইনি, আমি উপদ্বীপীয় মালভূমিটা পড়িয়েছি। এই যে মধ্যভাগের মালভূমি, উপকূল অঞ্চল, আর এই যে দ্বীপ অঞ্চল, এটা পরের দিনের ক্লাসে পড়াবো। সেই জন্য পরের দিনের ক্লাসটাও তোমরা কন্টিনিউ করতে থাকবে এবং দেখতে থাকবে। পড়াটাকে অতি সহজ থেকে সহজতর আমরা করব। আর আজকের মতো এখানেই ক্লাস শেষ হলো। আবার পরের ক্লাসে লেসন প্ল্যানার চ্যানেলে তোমাদের সঙ্গে আমাদের দেখা হবে। থ্যাংক ইউ সবাইকে, আর একবার শুভেচ্ছা জানাই।